সাক্ষ্য আইনের 12 থেকে 16 ধারা পর্যন্ত। 12 থেকে 16 ধারার শিরোনামগুলো যদি আমরা এক পলকে দেখে নিই, এখানে 12 ধারায় বলা আছে ক্ষতিপূরণের মামলার যে সমস্ত বিষয় আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে সেগুলো প্রাসঙ্গিক। ধারা 13, যখন অধিকার বা প্রথার সম্পর্কে প্রশ্ন ওঠে তখন যে সমস্ত বিষয় প্রাসঙ্গিক। ধারা 14, যে সমস্ত বিষয় মনের বা দেহের অবস্থা বা দৈহিক অবস্থা উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে এক ধরনের বিষয়গুলি প্রাসঙ্গিক। ধারা 15, কোনো কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত এই প্রশ্নে যে সমস্ত বিষয় প্রভাব থাকে সেগুলো প্রাসঙ্গিক। ধারা 16, ব্যবসার ক্ষেত্রে কোনো রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। আমরা এবার বিস্তারিত আলোচনা করব। প্রথমে হচ্ছে ধারা 12 ধারার ক্ষেত্রে বলা আছে ক্ষতির পরিমাণ নির্ণয়নে, অর্থাৎ যখন কোনো ক্ষতিপূরণের মামলা করা হবে তখন চরিত্র ব্যতীত আপনার অন্য কিছু, আমি আবারও বলতেছি, চরিত্র ব্যতীত অন্য কিছু ক্ষতির পরিমাণ নির্ধারণে আপনার অন্য যে বিষয়গুলো থাকবে সেই সমস্ত বিষয় আপনার আদালতে প্রাসঙ্গিক হবে এই 12 ধারাতে। কিরকম? মনে করেন আপনার একটা আইফোন কেউ ভেঙে ফেলছে। এখন আইফোন যে ভেঙে ফেলছে, এই আইফোন ভেঙে ফেলার কারণে আপনার কত টাকার ক্ষতি হয়েছে এটা আদালত কি দেখে বুঝবে? তার মানে এই মোবাইলটার মার্কেট প্রাইস কত আছে। তো মার্কেট প্রাইস দেখতে গেলে আপনার এটা বাজার দর দেখতে হবে। তো বাজার দরটা আপনার কোথা থেকে জানবে? এটা জানবে হচ্ছে যে বর্তমানে এটার কত দাম আছে আর যে অবস্থায় ভাঙছে এটার দাম কত আছে। তখন যে অবস্থায় ভাঙছে এইটার যে ক্ষতিপূরণ এইটা নির্ণয় করবে তিনি মার্কেট থেকে যে জরিপটা নেবেন বা তিনি যে তদন্ত দিলেন ওইখান থেকে যে মতামতটা দিলেন যে এই মেমো এই দোকানে এই মোবাইলটার এত দাম আছে, তখন ওই দামটাই হচ্ছে ক্ষতির পরিমাণ নির্ণয় করবে। তার মানে ওই দোকানের মেমোটা তিনি যখন দেখবেন এটা ক্ষতির পরিমাণ নির্ণয়নে কি করবেন? সহায়তা করবে। তার মানে একটা জিনিস ক্ষতি হয়েছে, এই ক্ষতির পরিমাণটা নির্ণয় করতে যে সমস্ত বিষয় আসবে এইগুলো আদালতে প্রাসঙ্গিক। আপনি যদি দেখেন 12 ধারার বর্ণনাতে বলছে ক্ষতিপূরণের মামলায় ক্ষতির পরিমাণকে সাক্ষ্য আইনের 5 ধারা অনুযায়ী বিচার্য হিসেবে গণ্য করে থাকে। বিচার্য ক্ষতির পরিমাণ নির্ধারণে বিজ্ঞ আদালত যে সকল বিষয় বিবেচনা করতে পারবেন সেগুলো সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতে পারবে। এটা তো স্বাভাবিক, একদম সহজ বিষয় যে একটা জিনিস যে ক্ষতি হইলো এটা আসলে কত টাকার ক্ষতি হয়েছে, এটা ক্ষতির পরিমাণটা কিভাবে নির্ধারণ করবে? এটা নির্ধারণ করবে ওই জিনিসটার মূল্য দেখে। তো মূল্য যাচাই করতে যার দরকার হয় ওইগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। এছাড়াও আরো অন্যান্য বিষয় থাকতে পারে, যেমন একটা চুক্তি, যে চুক্তি আপনার হয়েছে এটা আপনার খারাপ হতে পারে, পরবর্তীতে আপনার দেখা গেছে যে এই চুক্তি সে ভঙ্গ করলো তাহলে ক্ষতি হইতে পারে। খারাপ পথে পরিচালনা করা, কাউকে আপনার যদি খারাপ পথে নিয়ে যায় পরিচালনা করে এরকম কিছু। বিয়ের চুক্তি ভাঙা, মানে বিয়েটি রেডি, দেখা গেছে যে সব বাজার টাজার অনেক কিছু করা হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে যদি কেউ চুক্তি ভঙ্গ করে যে বিয়ে করবে না, তখন কি সে ছাড় পাবে? অবশ্যই সে ক্ষতিপূরণ দিবে। তারপরে মানহানির ক্ষেত্রে আমরা জানি যে ক্ষতিপূরণ আপনার আদায় করা হয়, যে আমার এত টাকার 1 কোটি 2 কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে। তো 1 কোটি 2 কোটি টাকার কিভাবে ক্ষতিপূরণ হয়েছে এটা তো বুঝতে হইব। আপনার ধরেন একজন রিক্সাওয়ালা যদি মানহানির মামলা করে, সে যদি আপনার এখন 2 কোটি টাকা দাবি করে, আপনারা এই রিক্সাওয়ালার কিভাবে 2 কোটি টাকার ক্ষতি হয়েছে এটা বুঝাইতে হইব। এখন যদি আপনার একজন বিত্তশালী বা সম্পদশালী ব্যক্তি যার সমাজে একটা ভালো স্ট্যাটাস আছে ওই ব্যক্তি মামলা করে, সেই ব্যক্তি যদি 2 কোটি চায়, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি আপনার প্রদর্শন করবে তার কিভাবে 2 কোটি টাকার ক্ষতি হইলো। তো এইগুলো ওই রিক্সাওয়ালাই বলেন আর ওই বিত্তশালী বলেন, তিনি ক্ষতির পরিমাণটা বোঝানোর জন্য যা কিছু আদালতের সামনে নিয়ে আসবে ওইগুলো আদালতে কি হবে? প্রাসঙ্গিক হবে। এই জিনিসটাই আর কি বলছে। মূলত এখানে বুঝতে হবে এই যে ক্ষতির পরিমাণ, এই যে এটা নির্ধারণে আপনি যে সমস্ত বিষয় আপনি নিয়ে যেতে পারবেন, আপনার যেগুলো সহায়তা করবে ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করবে ওই সমস্ত বিষয় আদালতে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে তো বুঝাইছিলাম আপনাদেরকে খুব সহজ ভাষায়, যেটা আপনি উপস্থাপন করতে পারেন বা বলতে পারেন। এটা 13 ধারাতে যেখানে বলা আছে যখন অধিকার বা প্রথার সম্পর্কে প্রশ্ন উঠবে তখন যে সমস্ত বিষয় প্রাসঙ্গিক। খেয়াল করেন এখানে একটা বিষয়, এখানে বলতেছে যখন অধিকার এবং প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে তখন যে সমস্ত বিষয় প্রাসঙ্গিক। এখানে কিন্তু মতামতের কথা বলা হয়নি, মতামত বা অভিমত এটা কিন্তু হবে না, মতামত বা অভিমত কিন্তু না, আমি কিন্তু কেটে দিচ্ছি লেখার পরে।
কেন বললাম, কারণ এটা যদি আপনি দেখেন সাক্ষ্য আইনের আরেক জায়গায় কিন্তু এটা বলা আছে, কোন জায়গায় সেটা এখন বলবো না, এটা কিন্তু আরেক জায়গায় বলা আছে যে আপনার অধিকার এবং প্রথা সম্পর্কে যখন প্রশ্ন উঠবে তখন মতামত বা অভিমত আপনার কি হবে, প্রাসঙ্গিক হবে, সেটা অন্য জায়গার চ্যাপ্টার। বাট অধিকার বা প্রথা সম্পর্কে যখন প্রশ্ন উঠবে, এই মতামত বা অভিমত এই দুইটা ব্যতীত বাকি যত কিছু আছে সবকিছুই প্রাসঙ্গিক হবে এই 13 ধারাতে। ক্লিয়ার? যদি বর্ণনায় দেখেন, এখানে বলছে যখন কোনো অধিকার সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠবে তখন বিবেচনা করতে হবে ওই বিচার্য বিষয়ে প্রকৃতপক্ষে কোনো কার অধিকার বৈধ, বৈধ অধিকারের অধিকারী না হলে সে দাবি বা প্রশ্ন প্রাসঙ্গিক হবে না। এছাড়াও এই দ্বারাই বলা হয়েছে যখন প্রথা সংক্রান্ত প্রশ্ন উত্থাপিত হবে তখন সেই প্রথার প্রচলন থাকলে তা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ যে প্রথাটা অলরেডি সমাজে প্রচলিত আছে এরকম প্রথা থাকতে হবে। প্রথা 3 প্রকারের হয়: সরকারি প্রথা, তারপরে সাধারণ প্রথা, তারপর হলো ব্যক্তিগত প্রথা। এটা আপনার পারিবারিক ভাবে হয়, সাধারণ প্রথা হয়, সরকারি ভাবে হয়। এই অংশটুকু আমরা না গেলাম, আমরা এদিকেই থাকি। তার মানে একটা অধিকার আছে কিনা, একটা প্রথা আছে কিনা, প্রচলিত আছে কিনা, এই সম্পর্কে যখন প্রশ্ন উঠবে তখন মতামত বা অভিমত ব্যতীত আর যত কিছু আছে সবকিছুই আপনার প্রাসঙ্গিক হবে। কত দ্বারাই? 13 দ্বারাই। একটা অধিকার আছে কিনা সে যদি একটা দলিল বের করে দেখায়, একটা দলিল বের করে দেখায়, তাহলে কিন্তু এখানে একটা বিষয় কিন্তু উপস্থাপন হলো অধিকারের বিষয়ে। তাহলে যখন এটা অধিকারের বিষয় হিসেবে উত্থাপন হবে তখন কিন্তু সেটা এই দলিলটা 13 ধারায় প্রাসঙ্গিক হলো। একই জিনিস যখন এটার মূল্যায়ন করা হবে তখন সেটা কিন্তু চলে যাবে আমাদের 74-75-এর আঙ্গিকে, সরকারি না বেসরকারি, তখন সেটার মূল্যায়ন। মূল্যায়ন আর হচ্ছে আপনার প্রাসঙ্গিক কিন্তু এক জিনিস না। অর্থাৎ অধিকার এবং প্রথা এই দুইটা বিষয়ে প্রশ্ন উঠতেছে, কারো মতামত, যারা জানে অভিজ্ঞ ব্যক্তি তাদের মতামতটা অন্য জায়গায় আছে, ওইটা এখন হবে না। এখন ওই মতামত ছাড়া আর যত কিছুই আমার সামনে আসবে সবকিছুই প্রাসঙ্গিক হবে আমার এই 13 ধারাতে। 13 পর আমরা এবার 14 ধারায় যাব। এই 14 ধারায় বলা আছে যে সমস্ত বিষয়, এই দেখেন আমি বারবার এই যে বলছিলাম যে একটা বিষয়টা মনে রাখেন যে একটা কথা, কাজ, অবস্থা, মতামত সবকিছু মানেই হচ্ছে কি একটা বিষয়। যে সমস্ত বিষয় মনের বা দেহের অবস্থা, মনের বা দেহের অবস্থা বা দৈহিক অবস্থা আপনার উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে, এখানে এক হবে না, এই ধরনের বিষয়গুলি প্রাসঙ্গিকতা। দেখেন একজন মানুষ একজনকে কুপাচ্ছে, তার যে কুপানোর যে অ্যাগ্রেসিভ, তার যে আপনার মোটিভ, এটা কিন্তু যেরকম হবে, আর একজন আরেকজনকে ভালোবেসে একটা ফুল দিচ্ছে, দুজনের মোটিভ কিন্তু একরকম হবে না। এটা আপনি কি তার যে মনের ভিতর যেটা আছে, একজন খুনির মনের মন আর হচ্ছে একজন প্রেমিকের মন, আপনি কি দেখতে পারেন? দেখতে পারেন না, কিন্তু আপনি বুঝতে পারেন, ফিল করতে পারেন। সেটা কিভাবে? তার বাহ্যিক আচরণের মাধ্যমে। এই 14 ধারাটা ভাই ঠিক তাই। একজন অপরাধী যখন কোনো অপরাধ করে তার যে বাহ্যিক বর্ণনাটা, শারীরিক বর্ণনাটা আছে, এই জিনিসটা আদালতে প্রাসঙ্গিক হবে। কিরকম? মনে করেন আমরা চলার পথে রাস্তাঘাটে অনেকের সাথে কিন্তু ধাক্কা টাক্কা খাই, খাই না? অনেকের সাথে ধাক্কা খাই, অনেক নারীর সাথেও ধাক্কা খাই। এখন কোন ধাক্কাটা একজন নারীর সাথে বা কোন টাচটা একটা নারীর প্রতি সেটা যৌন কামনার্থে করা, আর কোনটা চলার পথে বা শপিং করতে গিয়ে হালকা পাতলা একটু লেগে যাওয়া, এটা কিন্তু ওই নারী বুঝতে পারে এবং যে করছে সেও কিন্তু বুঝতে পারে। এখন এই ক্ষেত্রে দেখতে হবে যে অপরাধীর তার শারীরিক অঙ্গভঙ্গি, তার মোটিভ কিরকম ছিল। আমরা যদি সিনেমা নাটকে দেখি যে আপনার ইফটিজিং যখন করা হয় বা গায়ে যখন টাচ করা হয় তখন ভিলেনের অঙ্গভঙ্গি বা মুখের ধরনটা কিন্তু একটু অন্যরকম থাকে। এই যে আপনার তার যে শারীরবৃত্তীয় যে আচরণটা, এই শারীরবৃত্তীয় আচরণটাই কিন্তু মূলত প্রাসঙ্গিক হবে কত দ্বারাতে? 14 দ্বারাতে। যেহেতু আমরা মনটাকে দেখতে পারি না, যদি মনটাকে দেখতে পারতাম বা মনটাকে আমরা প্রমাণ করতে পারতাম ওইরকম কিছু থাকতো, তাহলে কিন্তু আর এত কিছু দরকার ছিল না। তাহলে মনটা আমরা বুঝতে পারতেছি। এই জন্য যেহেতু মনকে দেখা যায় না, এই জন্য মনের অবস্থা বোঝানোর জন্য, শারীরিক অবস্থা বোঝানোর জন্য তার যে শারীরিক অঙ্গি ভঙ্গি আছে এই সমস্ত বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে? এগুলো অপরাধের ধরন বোঝানোর জন্য, সে কিভাবে কতটুকু নৃশংসভাবে অপরাধটা করছে এগুলো বোঝানোর জন্য। যেমন ধরেন কি কি থাকতে পারে, যেমন ইচ্ছাকৃতভাবে করছে একটা অপরাধ, তো
তো একটা কাজ একজন মানুষ ইচ্ছাকৃতভাবে করছে কিনা আমরা এটা বুঝতে পারি না, তার অপরাধ করার স্টাইল দেখে আমরা সেটা বুঝতে পারি। 2 নাম্বার জ্ঞান, একটা জিনিস সেই জেনে শুনে করছে, এটাও কিন্তু আমরা বুঝতে পারি সে জেনে শুনে করছে। তারপর 3, সরল বিশ্বাস, একটা জিনিস সরল বিশ্বাসে করা হয়েছে কিনা এটাও কিন্তু আমরা বুঝতে পারি যে এটা সরল বিশ্বাসের করা নাকি ইচ্ছাকৃতভাবে করা। তারপরে অবহেলা, তো অবহেলা নিয়ে কিন্তু অনেক ধরনের ধারা প্যানেল কোডে পাবেন। অবহেলামূলক কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো, আঘাত করা, অবহেলামূলক তাচ্ছিল্য দেখানো, ইত্যাদি ইত্যাদি। তো এই যে অবহেলা করে, অনেক সময় মানুষের কুকুর থাকে, কুকুরে আপনার টিকা দিতে হয়, অনেক সময় আপনার কুকুর কিন্তু পাগল হয়ে যায় কিন্তু সে কোনো গুরুত্বই দিচ্ছে না, এইটার মাধ্যমে মানুষকে কিন্তু কামড়াতে পারে। এই যে কামড়ালো পাগলা কুকুর, তাহলে আপনি কুকুরটা নিয়ে অবহেলা করলেন, তাহলে এই যে এই অবহেলা, এই জিনিসটাও কি হবে, আদালতে প্রাসঙ্গিক হবে যে আপনি অপরাধটা অবহেলার মাধ্যমে করছেন। হঠকারিতা, হঠকারিতা মানে কোনো কিছু না ভেবে হুট করে আপনি করে ফেললেন একটা কাজ, এই হঠকারিতা, এগুলো প্রাসঙ্গিক হবে। কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ, একজনের প্রতি আপনার বিদ্বেষ আক্রোশ আছে কিনা, এটাও কিন্তু অপরাধ করার ক্ষেত্রে প্রকাশ পায়। তারপর হচ্ছে কল্যাণ কামনা, তাহলে এখন কল্যাণ কামনা করে কোন কাজটা করা হয় এটাও তো আমরা বুঝতে পারি। যদি ব্যতিক্রম গুলো আমরা দেখি প্যানেল করে, দেখবেন যে ডাক্তার বা অন্য একটা ঘর ভেঙে দেওয়া, আগুন লাগছে বড় ঘরটা বাঁচানোর জন্য ছোট্ট ঘরটাকে ভেঙে দেওয়া, কল্যাণার্থে করা কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি কি দেখে, তার অপরাধ করার যে স্টাইল এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা কল্যাণার্থে করা হয়েছে নাকি অপরাধ করার প্রবণতা থেকে করা হয়েছে। এই যে বিষয়গুলো আদালতের সামনে আসবে, এইগুলো প্রাসঙ্গিক হবে কত দ্বারাই, এইগুলো প্রাসঙ্গিক হবে আমাদের এই 14 ধারাতে। এরপর হচ্ছে আমাদের 15 ধারা। দেখেন 15 ধারা কিন্তু খুব লজিক্যাল একটা বিষয়। 15 ধারা হচ্ছে কোনো ব্যক্তিকে মূলত আপনার তার মনের যে অবস্থাটা, সে ইচ্ছাকৃতভাবে কাজটা করছে নাকি সেটা ভুল মিস্টেক, এটা মূলত একজনকে সেভ করার জন্য ব্যবহার করা হয় 15 ধারাটা। কিরকম, যেখানে বলতেছে যখন প্রশ্ন ওঠে কোনো কাজ অপ্রত্যাশিতভাবে হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল, তখন বিচারের যে কোনো পর্যায়ে কোন কোন বিষয় প্রাসঙ্গিক তা মূলত এই ধারার আলোচ্য বিষয়। অভিযুক্ত ব্যক্তির এই ধরনের কাজ করার মানসিক অবস্থা প্রমাণের সময় ওই বিষয়গুলো সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হয়ে থাকে। কিছুই তো বুঝলেন না, একটু বুঝাই বলি শোনেন। মনে করেন আপনি একটা ব্যাংকে কাজ করেন বা আপনি একটা আহ, ওই সমিতিতে কাজ করেন, টাকা চাঁদা আদায় করেন। তো এখন আপনার গ্রাহকরা আপনাকে দিচ্ছে 5,000 করে। এখন আপনি সারাদিন বইয়ের মাঝে উঠাইতেছেন উঠাইতেছেন উঠাইতেছেন, কোনো এক জায়গায় আপনার কিন্তু আপনি উঠাই ফেলছেন কি 500। এখন এই 500 উঠানোর ক্ষেত্রে দুইটা বিষয় থাকতে পারে। এক, এখান থেকে টাকাটা কিন্তু আপনি মাইরা খাওয়ার দাম থাকতে পারে, আপনার এখান থেকে মাইরা খাওয়ার দাম থাকতে পারে যে 4,500 টাকা আপনি মাইরা খাবেন। অথবা ভুলবশত আপনি এই 5,000-এর জায়গায় একটা শূন্য কম উঠায়া কি করছেন, 500 টাকা উঠাইছেন। এখানে কিন্তু দুটো জিনিস আপনার কিন্তু বুঝতে হবে যে এটা স্লিপ অফ প্যান কিনা, মানে লিখতে গিয়ে ভুল হয়ে গেছে কিনা, আরেকটু হলো আপনি ইচ্ছাকৃতভাবে করছেন কিনা। যখন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করবেন এরকম, তখন এটার জন্য শাস্তির জন্য প্রাসঙ্গিক হবে 14 ধারাতে, যে কাজটা আপনি ইচ্ছাকৃতভাবে করছেন। আর যখন জিনিসটা প্রমাণিত হবে যে না, এটা স্লিপ অফ প্যান, এটা ভুলবশত হয়েছে, তখন আপনি অব্যাহতি পাবেন কিন্তু এই 15 ধারার প্রাসঙ্গিক হয়ে। তার মানে আপনার এই ভুলটা কি প্রাসঙ্গিক হবে, এটা আপনার অপ্রত্যাশিত এটা। আবার ধরেন অনেক ক্ষেত্রে একজন অপরাধী বারবার এই ধরনের কি করে, আপনার কৌশল অবলম্বন করে। মনে করেন যে জায়গায় যায় সেই জায়গায় আগুন লাগে, তা আগুন লাগার পিছনে কারণ কি, কারণ কি সে যে জায়গাতেই আপনার ইন্স্যুরেন্স করে এখানে আগুন লাগে, অর্থাৎ সে ইচ্ছাকৃতভাবেই এই কাজগুলো করে। তখন এটাও কিন্তু আমরা আদালতের সামনে ফুটাই তুলতে পারি এই 15 ধারাতে যে মাননীয় আদালত, এই ব্যক্তি এই ব্যক্তি এটা পরিকল্পিতভাবে করেন, এটা তিনি ইচ্ছাকৃতভাবে করেন, কারণ তিনি যেখানে গড় ভাড়া নেন এর কিছুদিন পরে এখানে আগুন লাগে, এর আগেও তিনি এই কাজটা করছেন। তার মানে এই জিনিসগুলো যখন আদালতের সামনে ফুটাই তুলতে পারি, এই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে মূলত 15 ধারাতে। আকস্মিকভাবে করছেন নাকি আপনি ইচ্ছাকৃতভাবে করছেন, তার মানে ওই যে অ্যাক্সিডেন্টটা যদি হয়, ভুলবশত যদি আপনার হয়ে যায় সেটা। যেমন ধরেন আমি তো এই মেরে দেওয়ার দিক থেকে বললাম, যদি এই 5,000 করে খাতায় তুলতে গিয়ে ভুলে আর একটা স্বর্ণ বেশি দিয়ে দেয় তাহলে কত হলো, 50,000। এখন বলেন এই 50,000 যে তুলছে এখানে কোনো অপরাধের কোনো ইঙ্গিত আছে নাকি একদম সরাসরি ভুল, এটা বোঝা যাচ্ছে। কারণ কি, নাহলে তো 45,000 টাকা এখন তার পকেট থেকে দিতে হবে। তার মানে এটা সরাসরি আমরা বুঝতে পারতেছি যে এটা তার স্লিপ অফ প্যান। এই যে স্লিপ অফ প্যান বা অপ্রত্যাশিত ভাবে হয়ে গেছে, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, এই যে বিষয়টা, এইটা হলো আমাদের ধারা কি, ধারা 15।
এরপরে চলে আসি আমাদের ক্লাসের শেষ ধারা নাম্বার 16। ব্যবসার ক্ষেত্রে কোনো রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। মানে জিনিসটা কেমন না, যে ব্যবসার বিষয়টা আবার সাক্ষ্য আইনে কিভাবে আসলো। এখানে ব্যবসা দিয়ে বোঝানো হয়েছে, বাট ধরে নেবেন এটা আপনার বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের ক্ষেত্রে। কি বোঝানো হয়েছে, যে কোনো একটা নির্দিষ্ট কাজ করা হয়েছিল কিনা এই ধরনের যখন প্রশ্ন উঠবে, বিচার্য বিষয় হয়ে থাকে, তখন তা প্রমাণের জন্য যে সকল বিষয় প্রাসঙ্গিক হয় তা এখানে আলোচনা করা হয়েছে। মূলত সাক্ষ্য হয় না আসলে ভাই বই পড়ে বা এরকম দু একটা লাইন মুখস্থ করে আপনি কিছুই বুঝবেন না। যদি আপনি উদাহরণগুলোকে ক্যাচ করতে না পারেন, ধরতে না পারেন, তাহলে কিন্তু কোনো লাভ নাই। এটার মানে একটু আপনাকে বুঝাই বলি, তাহলে বুঝবেন। মনে করেন আমরা বাড়িতে অনেক সময় দুধ রাখি। রোজে দুধ রাখেন না, যে প্রত্যেকদিন এসে দুধ দেওয়া যায়। আমরা বাসায় পত্রিকা রাখি, প্রত্যেকদিন এসে পেপারওয়ালা পত্রিকা দেওয়া যায় না, দিয়ে যায়। তো এই যে আমি বাসায় দুধ রাখি বা পত্রিকাগুলো আমাকে পেপার দেয়, বা আমার একটা কনফেকশনারি দোকান আছে, আমার এই দোকানে প্রত্যেকদিন বেকারি থেকে মালামাল এসে দেওয়া যায়। তো পরের দিন আবার নতুন মালামাল দিয়ে পুরাতনগুলো নিয়ে যায়। তো এইভাবে একটা জিনিস চলতেছে, একটা ব্যবসার রীতি বা অস্তিত্ব এটা চলতেছে 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 চলতেছে, কোনো ধরনের অভিযোগ নাই। তো দেখা গেছে যে আমি 2 মাস পরে যদি বলি যে ভাই আপনি তো গত মাসে আমাকে দেন নাই, এই একদিনের দুধ দেন নাই, এটা হইলো? যেদিন আমি দেই নাই এর পরের দিন তো আপনি আমাকে বলার কথা যে ভাই আপনি গতকালকে দুধ দেন নাই, বা গতকালকে আপনি পেপার দেন নাই, বা গতকালকে আপনি রুটি পাল্টাই দেন নাই। 2 মাস পরে গিয়ে যদি আপনি বলেন যে ভাই আপনি তো 2 মাস আগে আপনি রুটি দেন নাই, 2 মাস আগে আপনি পেপার দেন নাই, একদিনের পেপার দেন নাই, এটা হয় না, এটা ব্যবসার কোনো রীতি না। অতএব যেখানে অভিযোগ ছাড়াই একটা কাজ নিয়মিতভাবে চলে আসতেছে, ধরে নিতে হবে যে এটা সুন্দরভাবে কি চলতেছে। একইভাবে যদি আমি একটা চিঠি আপনার কাছে প্রেরণ করি, আমি আপনার কাছে প্রেরণ করলাম, ওইখান থেকে যদি কেউ সই করে, মনে করেন জনির কাছে পাঠাইলাম, জনি লিখে সিগনেচার করছে, যদি বিপরীত তরফ থেকে কোনো ধরনের কমপ্লেন না আসে, যখন এই জনি নামে সিগনেচারটা আমার কাছে আবার ফেরত আসবে, তখন আমি কি ধরে নিব? ধরে নিব যে জনি নামক ব্যক্তি আমার পত্রটি গ্রহণ করেছেন। অর্থাৎ কোনো ধরনের অভিযোগ ব্যতীত, কোনো ধরনের কমপ্লেন ব্যতীত যদি একটা কাজ চলমান থাকে, তাহলে এটা ধরে নেওয়া হবে যেটা স্বাভাবিক রীতি অনুযায়ী কিন্তু চলমান। যদিও আমাদের সাক্ষ্য আইনের পরীক্ষার্থী হিসেবে আমাদের এটা তেমন একটা গুরুত্ব নাই এই ধারাটার। তবে যে দুইটা বিষয় বললাম, এই দুইটা জিনিস জেনে রাখেন, যেটা স্বাভাবিকভাবে চলতেছে এটা ধরে নেওয়া হবে যে কোনো ধরনের কমপ্লেন নাই, কোনো ধরনের অভিযোগ নাই, স্বাভাবিকভাবে চলতেছে। বিপরীত দিক থেকে যদি সিগনেচার থাকে, তাহলে ধরে নেওয়া হবে যে জনি নামক ব্যক্তি পত্রটি গ্রহণ করেছেন। এটা কিন্তু আবার ব্যতিক্রম আছে। কিরকম ব্যতিক্রম? যে জনি নামে কেউ আবার সিগনেচার কিন্তু নকলও করতে পারে, বুঝছেন না? সেটা অন্য বিষয়। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম সাক্ষ্য আইনের কয়টা ধারা নিয়ে? সাক্ষ্য আইনের 12 ধারা নিয়ে, 13, 14, 15, 16। তো খুব সুন্দর বিষয়, এই বিষয়গুলো মনোযোগ সহকারে একটু পড়বেন সবাই। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।